ওসি শান্তনু গিরি তিনি এবং যারা মুসলিমরা রয়েছেন সেই মুসলিম বাহিনী এসে কার্যত গায়ের জোরে এই হোটেল তারা কবজা করেন। আমার মনে হয় এটা বাংলাদেশ বর্তমান অবস্থা। কোর্টের অর্ডার নিতে এসেছেন, কোর্টের অর্ডার। আমাদের অর্ডার ছিল। আমার কাছে যেই ডকুমেন্টস আছে, মানে যেই প্রুফগুলো আছে, আমি তো প্রুফ দেব। বেঙ্গল লিবার্টির খবরের জের উলুবেড়িয়ার গড়চুমুক এলাকায় এই কারাল পরিবারের যে মা আর মেয়ে রয়েছে তারা এখনো পর্যন্ত ঘর ছাড়া। মনীষা কারাল তার মা তারা অভিযোগ করছে। আমার জানা নেই কিছু। মানে মুসলিমরা আর ভয় পাচ্ছে না, ওরা ভাবছে ওনাদের মাথার ওপরে স্যার আছে। মানে ফিরে আসার কিছুক্ষণের মধ্যেই কল আসতে শুরু করে, কল আসছে, থ্রেট দিচ্ছে, দেখে নেব, দেখে ছাড়বো। এই সোনার বাংলা হোটেল দখল করে নেয় মুসলিমরা এবং এর প্রতিবাদ জানিয়েছিলেন, কিন্তু তখনও পর্যন্ত জানতেন না যে এই এলাকার রক্ষক যিনি তিনি ভক্ষক। যখন আবার ওরা এসে ঢুকে যায় তখন আবার ওকে ফোন করি, প্রদীপ দেখো তারা আবার ঢুকে গেছে। বললো আমি কিচ্ছু করতে পারবো নি। পুলক কাকু উনি নাকি ওকে বলে দিয়েছে যে ওই মুসলিম বা ওই দুষ্কৃতীরাই ওখানে থাকবে, চিলাকাড়ার নয়। শুভেন্দু অধিকারী, আপনার কাছে একটাই অনুরোধ, আপনি যদি এই ভিডিওটা আমার মারফত এবং আমাদের পরিবারের মারফত দেখেন, আপনার কাছে অনুরোধ করছি এইটা একটা তদন্ত কমিশন গঠন করুন। দেখবেন আপনি আবার নতুন করে একজন শান্তনু সিনহাকে পাচ্ছেন আমাদের 58 গেট উলুবেড়িয়াতে। কিন্তু এদের সাথে যে অত্যাচারটা 2 বছর হয়েছে তার জন্য ন্যায্য বিচার। হিন্দুদের উৎখাত পর্ব এখনো পর্যন্ত চলছে, ধমকানি চমকানি এখনো চলছে। বেঙ্গল লিবার্টির খবরের জের উলুবেড়িয়ার গড়চুমুক এলাকায় এই কারাল পরিবারের যে মা আর মেয়ে রয়েছে তারা এখনো পর্যন্ত ঘর ছাড়া। কিন্তু ওই এলাকার উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক পুলক রায় তিনি কিছু জানেনই না এ বিষয়ে। নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গল লিবার্টির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত কয়েকদিন আগে আপনারা বেঙ্গল লিবার্টির যে ইউটিউব চ্যানেল সেখানে নিশ্চয়ই দেখেছেন যে কিভাবে কারাল পরিবার গত 2 বছর ধরে তারা বাড়ি ছাড়া রয়েছে। তাদের যে ইটভাটা, তাদের যে হোটেল ব্যবসা, সমস্ত কিছু জবরদখল করে রেখেছেন এই বিধায়ক পুলক রায়, তার সঙ্গে 58 গেটের যিনি আইসি রয়েছেন শান্তনু গিরি এবং তার সঙ্গে শ্যামপুর থানার আইসিও এর মধ্যে যুক্ত রয়েছে। তবে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে তার কারণ আমরা বারবার ধরে খবর পাচ্ছিলাম যে এই কারাল পরিবার যেহেতু সংবাদ মাধ্যমের সামনে এসেছে সে কারণে আবারও তাদেরকে হুমকির মুখে পড়তে হয়েছে। তবে এ প্রসঙ্গে প্রথমেই আপনাদের শোনাবো এই উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যে বিধায়ক যার বিরুদ্ধে বারংবার ধরে অভিযোগ উঠছে সেই পুলক রায়কে ফোন করেছিলাম, তিনি কি বলছেন শুনুন। হ্যালো, নমস্কার পুলক বাবু, আমি তুলিকা কথা বলছিলাম বেঙ্গল লিবার্টি থেকে। বলুন। বলছি আপনার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে এই উলুবেড়িয়াতে গড়চুমুক এলাকায় যে ইট ভাটা বা বাড়ি দখল করা বা এই সোনার বাংলা হোটেল যে দখল করে রেখেছে এবং আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবং কলকাতা হাইকোর্টও একটা নির্দেশ দিয়েছে, তারপরেও একই ঘটনা ঘটছে। কি বলবেন এ প্রসঙ্গে? আমার বিরুদ্ধে কি অভিযোগ আছে? মনীষা কারাল তার মা তারা অভিযোগ করছে। আমার জানা নেই কিছু, এরকম আমার কোনো জানা নেই। হ্যাঁ, অনেকেই তো কমপ্লেইন আমি আপনাকে বলি আমার কোনো এই ব্যাপারে কোনো কিছু জানা নেই। শুনলেন তো, একদিকে পুলক রায় তিনি ফোন রিসিভ করেছেন এবং ফোন রিসিভ করে আবারও তিনি বলছেন যে তিনি তার এ বিষয়ে কোনো কিছু জানা নেই। তবে আপনাদের সামনে আমি আরও একবার তাকে ফোন করব, দেখি তিনি ফোনটা রিসিভ করেন কিনা। একেবারেই আপনারা দেখতে পাচ্ছেন যে এরপরে বারংবার ধরে
তাকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এবং খুব অদ্ভুত বিষয়, এই পুলক রায় যিনি দীর্ঘ দিনের বিধায়ক রয়েছেন, তৃণমূল সরকারের আমলেও এই এলাকার বিধায়ক ছিলেন এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত বিজেপি সরকার আসলেও ওই এলাকার বিধায়ক রয়েছেন পুলক রায়, কিন্তু তিনি নাকি কিছুই জানেন না। এ প্রসঙ্গে আমি এবার কারাল পরিবারের সঙ্গে কথা বলবো, তার কারণ এখনো পর্যন্ত তারা ধমকানি বা চমকানির শিকার হচ্ছে। উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার বিধায়ক পুলক রায়কে ফোন করেছিলাম এবং তিনি বলছেন যে এই সম্পর্কে কিছু জানা নেই তার। দেখুন, আমিও তো প্রথমে যখন আমাদের সমস্যাটা হয়েছিল 2024-এ আমার বাবা মারা যাওয়ার পর, মার্চের পর, তখন আমি বারবার গিয়েছি আমাদের শ্যামপুর থানার ওসি এবং আমাদের পুলিশ ফাঁড়ির যিনি ওসি আছে শান্তনু গিরির কাছে কমপ্লেন লজ করার জন্য। আমিও তখন জানতাম না যে পুলক রায় এইভাবে জড়িত আছে। আমাকে থানা থেকে ওসি বলেন যে এই ম্যাটারটা আমরা মেটাতে পারবো না, এটাতে এমআইসি জড়িত আছে, আপনি এমআইসির কাছে যান। তখন আমরা এমআইসির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। এমআইসি মানে পুলক বাবু, মানে পুলক রায় যিনি, ওনার কার্যালয় আছে, টিএমসির কার্যালয় আছে উলুবেড়িয়া স্টেডিয়াম মাঠে। তো ওখানেই আমি আর আমার মা গিয়ে দেখা করি ওনার সাথে। তো দেখা করে আমরা আমাদের সমস্যাটা খুলে বলি যে এইরকম সমস্যা হচ্ছে, মুসলিমরা এসে দখল করে আছে, টাকা নিয়ে চলে যাচ্ছে, কখনো মারধর করছে, বম ফেলছে, পিস্তল নিয়ে ভয় দেখাচ্ছে, আমার গায়ে একবার কেরোসিন তেল ঢেলে আমাকে ফেলে দিয়েছিল ধাক্কা দিয়ে, প্লাস ইট চুরি করে নিচ্ছে এবং থানায় তো কোনো কমপ্লেন নিচ্ছে না। তখন উনি আমায় বললেন যে এরকম সমস্যা, ঠিক আছে তুমি নেক্সট রবিবার এসো, আমি দেখছি, মানে অপোজিট যে পার্টি তাদের ডাকছি, আমি পরের রবিবার আমি সমস্যাটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছি। নেক্সট রবিবার আবার গেলাম, দেখলাম তারা এসছে, বলছে, আমি বললাম যে আমার এত লাখ টাকার ইট অলরেডি বার করে নিয়েছে। বলছে ঠিক আছে আমি দেখছি, চেষ্টা করছি, পরের রবিবার এসো। আবার পরের রবিবার গেলাম, সেম টু সেম এইভাবে যখন 4-5টা রবিবার গিয়েছি, আমার মা তখন খুব অসুস্থ হয়ে পড়ে। আমি একাই যেতাম ওখানে, প্রত্যেক রবিবার এইভাবে হাজিরা দেওয়ার মতো গিয়ে প্রেজেন্ট স্যারের মতো দাঁড়িয়ে থাকতে হতো। আমায় ডাকতো ভেতরে, ডেকে বলতো ঠিক আছে আমি দেখছি, ইট চুরি গেছে সেটা আমি জানি, আমি দেখছি কি করতে পারি। কিন্তু ততদিনে আমি জেনে গেছি ইটটা যে চুরি হয়েছে সেই ইটটা ওই পুলক রায়েরই জানাশোনা যেসব গোলাদার আছে ওই সব গোলাতেই গেছে। ইভেন আমার কাছে ভিডিও আছে, কিন্তু আমার কিছু করার নেই, কারণ উনি মন্ত্রী, আমি তো আর ওনার ওপরে নয়, তাই আমি বিচারের জন্য ওনার কাছে বারবার গেছি। লাস্ট কয়েকবার উনি আমাকে বললেন যে তুই তো ডাক্তার হয়ে গেছিস, তোর টাকার কিসের দরকার। আমার মাকে টোন করে বলতো যে এই মহিলার অনেক টাকা, আর টাকা নিয়ে কি করবে, মেয়ে তো সেটেল হয়ে গেছে, এদের আর টাকার দরকার নেই। এরকম যখন অপমান করতো না, আমার মনে হতো না আমি আমার মাকে নিয়ে ওই সভাতে যাই, কারণ ওই সভাতে তো শুধু উনি আর আমরা ছিলাম না, অন্তত 60 থেকে 100 জন লোক থাকতো সবসময়, ভরা সবাই আমার মায়ের অপমান, সেটা কি আমি মেনে নিতে পারি মেয়ে হিসাবে? তারপর আমি একাই যেতাম। লাস্টবারে যখন গেলাম আমাকে বলছে সম্পত্তিগুলো ওদের নামে লিখে দিতে হবে, একটা এমওইউ তৈরি করে এনেছিল। আমি বললাম দেখুন আমার বাবার অনেক কষ্টের সম্পত্তি, আমার বাবা অনেক কষ্ট করে এই সম্পত্তিগুলো তৈরি করে আমাদের নামে আজকে করে দিয়ে গেছে মারা যাওয়ার আগে, আমি কেন ওনার নামে কারো নামে করে দেবো সম্পত্তি? তখন বলছে ঠিক আছে তোরা মা মেয়ে কাল থেকে কি করে ব্যবসা চালাস আমি দেখব। আমি তখন ভাবলাম একজন মন্ত্রী হয়ে এটা বলছেন মানে হয়তো সত্যি আর ব্যবসা চালাতে পারবো না। আমি তখন ওনাকে বললাম ঠিক আছে কাকু, তাহলে আমি ব্যবসা বন্ধ রাখবো, কিন্তু তবু আমি লিখে দেবো না। এটাই লাস্ট ওনার সাথে আমার কথা হয়েছে। মানে ডিরেক্টলি উনি বলছেন যে এই ব্যবসাটা লিখে দেওয়ার জন্য? হ্যাঁ, আর লিখে দেব না বলেছি যখন, উনি সবার সামনে, অন্তত ওখানে ধরুন 40 থেকে 50 জন মিনিমাম ছিল, সবার সামনে চিৎকার করে বলছে কাল থেকে দেখবো মা মেয়ে কী করে ব্যবসা চালায়। আমি তখন বললাম ঠিক আছে কাকু ব্যবসা চলবে না, চালাবো না। মানে থ্রেট কালচার। তারপরের দিন থেকে আবার দেখলাম ওই ততক্ষণ পর্যন্ত তবু আমাদের 50-60 লাখ টাকারই ইট বেরিয়েছিল, তারপর থেকে যেটা ইট বেরোতে শুরু করলো সেটা তো কন্টিনিউ, যতক্ষণ না আমাদের পুরো ভাটাটা খালি করে দিল 2টো সিজনের ইট, ততক্ষণ ওরা থামলো না। এই মুহূর্তে আমরা উলুবেড়িয়াতেও গিয়েছিলাম, এখনো পর্যন্ত আপনি ঘর ছাড়া এবং আপনার মাকে নিয়ে ঘর ছাড়া সেই বাড়িতে যেতে পারছেন না। এখন আমরা একটা অন্য জায়গায় রয়েছি এবং সেই জায়গা থেকেই এই ইন্টারভিউটা করা হচ্ছে। যখন উলুবেড়িয়া আমরা গিয়েছিলাম তারপরের কি ঘটনা ঘটেছিল? আমরা তো ভেবেছিলাম যে বিজেপি সরকার এসছে পশ্চিমবঙ্গে, তো এখন হয়তো এইসব সমস্যাগুলো মিটে যেতে পারে, এখন হয়তো পুলিশ আমাদের কথা শুনবেন, আমাদের কোর্ট অর্ডার দেখবে।
কিন্তু এটা তো হলোই না। ইভেন আমাদের উলুবেড়িয়া দক্ষিণে যে এখন এমএলএ, বর্তমান প্রেজেন্ট এমএলএ পুলক রায় আছেন, তো সেক্ষেত্রে ওখানে যে মুসলিম কালচারটা আছে, মানে মুসলিমরা আর ভয় পাচ্ছে না, ওরা ভাবছে ওনাদের মাথার ওপরে স্যার আছে। তো এইভাবে আমরা গিয়েছিলাম, কিন্তু আমরা ওখান থেকে ফিরে আসার পর, মানে ফিরে আসার কিছুক্ষণের মধ্যেই কল আসতে শুরু করে। কল আসছে, থ্রেট দিচ্ছে, দেখে নেব, দেখে ছাড়বো। ইভেন বলছে আগের বার যেভাবে জেল খাটিয়েছিলাম এভাবে এটাও এবারে রিওপেন করব, সেম কেসে ফাঁসিয়ে দেব, দেখব কি করে বাড়ি ফেরা হয়। আমাদের কথা তো ছেড়েই দিলাম, আমরা তো ভুক্তভোগী, কিন্তু আমাদের কর্মচারী যারা ওই দিন প্রেজেন্ট ছিল তাদেরকে ফোন করে বলছে যে রেপ কেস দেবে, শ্লীলতাহানির কেস দেবে মেয়েদের নিয়ে। বেলারি গ্রাম পঞ্চায়েতের যিনি সদস্য রয়েছেন, এই তৃণমূল কংগ্রেসের অন্দরে অনেক দিন আগে থেকেই দুটো ভাগে গোষ্ঠী ভাগ হয়ে গিয়েছিল, যেখানে পুলক রায় যারা মুসলিম সম্প্রদায়ের মানুষরা রয়েছেন তাদেরকে নিয়ে ইট ভাটা থেকে শুরু করে হোটেল, বাড়ি, বিভিন্ন জায়গায় লুট চালিয়েছে। কিন্তু এই তৃণমূল কংগ্রেসের অন্দরে এমন অনেক মানুষ রয়েছেন যারা চান না তৃণমূল কংগ্রেস এমন হোক, আর সে কারণেই এই কারাল পরিবারকে অনেকেই পিছন থেকে সহযোগিতা করেছেন। কেন বলছি? তার কারণ বেলারি গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য, তিনি কিন্তু যখন এই সোনার বাংলা হোটেল দখল করে নেয় মুসলিমরা, সে সময় তাদেরকে বের করে দিয়ে তালা চাবি পর্যন্ত লাগিয়ে দিয়েছিলেন এবং এর প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু তখনও পর্যন্ত জানতেন না যে এই এলাকার রক্ষক যিনি, তিনি ভক্ষক। পরবর্তীকালে যখন সেই ভক্ষক অর্থাৎ এই পুলক রায় যখন নিদান দেন যে এই মুসলিমদেরকে ঢুকতে দেওয়া হোক এবং সোনার বাংলা হোটেল তারাই চালাবে, খুব অদ্ভুত লাগছে আমার কথাটা, তাই না? তার কারণ এই কারাল পরিবারের যিনি সদস্য, তিনি কথা বলেছিলেন সেই পঞ্চায়েত সমিতির যিনি সদস্য রয়েছেন তার সঙ্গে। প্রথমে শুনে নিন সেই কথা। এই তো আজকে কাঁটাতেও ঢুকেছে, কাঁটা চাবি ফাবি নিয়ে নিয়েছে, সিসিটিভি ফিবি সব ছাড়িয়ে ভেঙে ফেলেছে। বললাম তো যে ওরা তো পুলক বাবুর এটা করতে হবে না। এটাই তো, তাহলে আমাদের উপরে এইভাবে অত্যাচার হতে থাকবে। পুলক বাবুর এটা পেয়েছে তো ওই রকম করতেছে, নালে হ্যাঁ, আর আপনাকে বললাম না যে সমস্ত জিনিসটাই অত্যাচার করবে, ঠিক আছে? নালে পুলিশ গিয়ে বলুক যে তোদের ডকুমেন্টস দেখা, তোরা থাক, নালে যে ডকুমেন্টস দেখাবে সে থাকবে। পুলিশ গিয়ে কেউ যাবে না, আমি তোমাকে বললাম কেউ যাবে না। আমি কথা আপনাকে কালকে কি বললাম যে কাকিমা কেউ যাবে না, ঠিক আছে? সেরকম একটু বললো যে এটা আমাকে উপর থেকে সমস্ত কিছু ওটা, ঠিক আছে? ওই জন্য ফোন করেছিলাম যে কাঁটায় ফাঁটায় সব জায়গায় ঢুকছে, তাহলে কালকে থেকে সোনার বাংলা যা ইনকাম হয়েছে সব নিয়েছে, ভাটায় ঢুকে আছে, নজুমুল্লার ছেলে আরেও আছে, তাহলে উপরে সাপোর্ট করছে। বেলারি গ্রাম পঞ্চায়েতের যিনি সদস্য এই প্রদীপ, আপনার সঙ্গে কথা হয়েছে এবং তারা কি প্রথমে সেই সোনার বাংলা হোটেল থেকে এই মুসলিমদেরকে বের করে দিয়েছিল? অডিও তো আমরা সেটাই শুনলাম। হ্যাঁ, প্রথম যখন মুসলিমদের কিছু দুষ্কৃতীরা এসে ঢুকে যায় তখন আমি প্রদীপকে ফোন করি। ও বিভিন্ন ক্ষেত্রে চাঁদা ফাঁদা নিত, আমাদের হেল্প করতো, অনেক কিছু দেখতো। তা ফোন করার পরে ও কিছু ক্লাবের ছেলে নিয়ে এসে ওদেরকে বার করে দেয়। বার করে দিয়ে ও তালা চাবি মেরে দেয়, বললো এখানে মুসলিমদের কোনো পাত্তা নেই, মুসলিমরা এখানে আসবে না আমার অঞ্চলে বলে ওখান থেকে বার করে দেওয়ার পরে তারপরে ও ওখানে থাকে, আমার লেবারটা থাকে। দুদিন পরে না একদিন পরে যখন আবার ওরা এসে ঢুকে যায় তখন আবার ওকে ফোন করি, প্রদীপ দেখো তারা আবার ঢুকে গেছে। বলতে বলল আমি কিচ্ছু করতে পারবো নি, পুলক কাকু অর্থাৎ যিনি আমাদের মন্ত্রী ছিলেন, এখন এমএলএ আছেন, উনি নাকি ওকে বলে দিয়েছে যে ওই মুসলিম বা ওই দুষ্কৃতীরাই ওখানে থাকবে, শিলাকাড়ার নয় বলে। আমি তখন কান্নাকাটি করছি, আমি বললাম আমার এত সুন্দর হোটেল ব্যবসা ওরা সব কেড়ে নেবে, হিন্দুরা হয়ে তোমরা আমার হিন্দু পাশে থাকবে না। বলছে পুলক রায় মানা করে দিয়েছে যেখানে আমরা সেখানে কিছু করতে পারবো না। মানে এই পুলক রায় একজন হিন্দু হয়ে, একজন বিধায়ক হয়ে তারা মুসলিমদেরকে ঢুকিয়ে দিয়ে এভাবেই আর কি সমস্ত হিন্দুদের ব্যবসা বাণিজ্য, বাড়ি, সমস্ত কিছু লুট। হ্যাঁ, এইভাবে মুসলিম ওতে কিছু গাদ্দার হিন্দুও আছে।
হ্যাঁ, মুসলিমদের ঢুকিয়ে দিয়ে এইভাবে, আমার নয়, আমার মতো অনেক লোককে এইভাবে করেছে। তবে আমরা যেহেতু আমরা মা আর মেয়ে, আমাদের কেউ ছিল না, সেই জন্য আমাদের মেরে ফেলার পর্যন্ত হুমকি দিয়েছে। হ্যাঁ, আমাদের মেরে ফেলবার জন্য এত হুমকি দিয়েছে যে আমাদের লেবারটা বলছে আপনাদের পায়ে ধরি, আপনার মেয়েকে বাঁচান, নয় অভয়ের মতন হয়ে যাবে, আপনারা পালিয়ে যান বলে সেই যে আমরা ঘর ছেড়েছি, আমরা আর ঢুকতে পারছি না। রিসেন্টলি ঢুকেছিলাম, হুমকি আসছে, তাতেও কোনো রকমের কেউ আমাদের হেল্প করছে না। আচ্ছা, এই মুহূর্তে যদি বাড়ি ফিরে পান বা সেই ব্যবসা ফিরে পান, সেই জায়গাতে তো একটা আতঙ্ক কাজ করছে। আতঙ্ক কাজ করবে, ওখানে থাকা যাবে না। একটা ধরুন, আমি কথা বলছি, নজমুল্লাহ, সাহেব মোল্লা, মফি মোল্লা, এরা আমাদের ক্ষতি করেছে, এদেরকে হয়তো কোনো থাপা দিল, কিন্তু ওদের অনেক বংশধর আছে ওখানে। আমাদের ওরা মোটামুটি ওদের 7 পুরুষ আমাদের ওখানে থাকতে দেবে না। দেবে না? না। আচ্ছা, আমি এটা শুনেছিলাম যে আপনি বলছিলেন যে আপনারা সেই সময় চলে আসার পরে, অর্থাৎ কয়েকদিন আগে যখন আমরা গিয়েছিলাম খবর করতে, চলে আসার পরে সেখানে কয়েকজন মহিলাকে পাঠানো হয়েছে। হ্যাঁ, ওরা কিছু মহিলা এর আগের বারেও ভাড়া করে এনেছিল, এনে আমাদের হোটেলে ঢুকিয়ে দিয়েছিল। হোটেলে ঢুকিয়ে দিয়ে আমাদের ম্যানেজারকে জড়িয়ে ধরে বিভিন্ন রকমের অশ্লীল করার পরে ম্যানেজার হঠাৎ ওখানে স্ট্রোক হয়ে পড়ে। স্ট্রোক হয়ে যাওয়ার পরে ম্যানেজারকে কলকাতা হসপিটালে ভর্তি করা হয়। ওখানে 8 দিন থাকার পরে ম্যানেজার মরে গেছে। ম্যানেজার যে মরে গেছে, আমরা যে থানায় যাব বা ম্যানেজারের ছেলে বউ যে থানায় যাবে, সেইটুকু পর্যন্ত পুলক রায় ধামাচাপা দিয়েছে, কাউকে আশেপাশে যেতে দিচ্ছে না। মানে থানায় অভিযোগ করতে দিচ্ছে না, মৃত্যু নিয়ে সেটা পর্যন্ত আটকে দিচ্ছে, যেতে দিচ্ছে না। ননীগোপাল ছেলেটার নাম, ননীগোপাল জ্যোতি, তাকে মেরে দিয়েছে। সব থেকে বড় কথা, উলুবেড়িয়ার 58 গেট মানে মাতাপাড়া থেকে উলুবেড়িয়া পর্যন্ত, শিশু থেকে বুড়ো সবাই জানে আমাদের মা মেয়ের উপর কি অত্যাচার হয়েছে। আর পুলক রায় আমাদের দিনের পর দিন ওনার অফিসে ডেকেছে দীর্ঘ 8 মাস ধরে। লাস্টে অন্য লোকের নামে আমাদের সমস্ত প্রপার্টি লিখিয়ে বলছে এখানে সই করো। আমরা যখন করিনি, কান্নাকাটি করছি, তখন কি বললো যে মা মেয়ে কী করে ব্যবসা চালাস দেখবো। সেই অবস্থায় আমরা বেরিয়ে চলে আসি। আমরা ওই উলুবেড়িয়ায় এক আত্মীয়র বাড়ি থাকতাম, কিন্তু ওখানে দেখছি দিনকে দিন খালি আমার মেয়ের নাম ধরে খুঁজতে আসছে। তারপরে আমরা ওখান থেকে বিভিন্ন জায়গায় আজও পর্যন্ত ওর বাড়ি তার বাড়ি করে বেড়াচ্ছে, আমাদের কোনো ঠাঁই নেই। এইভাবে কি মানুষ বাঁচতে পারে বলুন? আমাদের এত ক্ষতি করেছে, এত ক্ষতি করে দিয়েছে, তাহলে ওদের কি কবে, ওদের কি শাস্তি হবে না, ওদের কি সাজা হবে না? এইভাবেই কি আমরা পড়ে মার খাবো? আমাদের মতো অনেক লোক আছে যারা ভয়ে বেরোচ্ছে না। রিসেন্টলি শুনলাম আমাদেরই উলুবেড়িয়ার একজন বৃদ্ধ মহিলা আর ভদ্রলোক থাকে, তাদেরকে ঘর থেকে বার করে দিয়ে বলছে এটা পার্টি অফিস হবে। তারা আমাদের সাথে তাদের হাইকোর্টে দেখা হয়েছিল, তারাও কান্নাকাটি করছে, তারা হাফ মূলে সব জায়গা বেচে পালিয়ে গেছে এখান থেকে অন্য জায়গায়। মানে টাকা দিয়েছে তো, তার বিনিময়ে, বাড়ির বিনিময়টা কোনো টাকা দিয়েছে না? তারা তো হাইকোর্টে তার জিনিস তারা তো জিতেছে, এমন ভালো লোক ছিল যে কিনেছে। আমাদের জিনিস এখন এই রকম হয়ে আছে, কেউ তো কিনতেও চাইছে না যে তোমাদের সাথে পুলক রায়ের সাথে কে লাগবে, এটাই হচ্ছে সব থেকে মেন্টাল। উনির বিরুদ্ধে কেউ কথা বলবে না। আচ্ছা, এই যে মহিলাদের ভাড়া করার বিষয়টা বলছেন, যে মহিলাদেরকে ভাড়া করে নিয়ে এসে আপনাদের বাড়ির সামনে কিসের জন্য নিয়ে আসা হয়েছিল? দেখুন, আগের বারে নিয়ে এসেছিল আমাদের হোটেলের ম্যানেজার কর্মচারীদের বার করার জন্য, যে আমরা শাড়ি খুলে থানায় যাব, আমাদেরকে নয় তোমরা বেরিয়ে যাও বলে তাড়িয়ে দিয়েছিল। তার আগের বারে মিথ্যে শ্লীলতাহানির কেস দেবে। তার আগের বারে নিয়ে এসেছিল ভাটাতে, ব্যাগে ভর্তি বম ফম নিয়ে নাকি গেছিলো। ভাটার লোক সবাই জানে, সবাই সব কিছু জানে। সেইখানেও বলেছিল যে আমরা শাড়ি খুলে দেবো, এমনকি আমাদের দুজনের নামে ওই কেসও দিয়েছিল, ওই শ্লীলতাহানির কেসও হয়েছিল দুটো। আপনাদের নামে? আমাদের নয়, আমাদের দুজন কর্মচারীর নামে। খবরের শিরোনামে এই মুহূর্তে রয়েছে শান্তনু সিনহা বিশ্বাস, যিনি জমি দখলকে কেন্দ্র করে এই মুহূর্তে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হাজতে রয়েছে। আর এই শান্তনু বিশ্বাসকে কেন্দ্র করেই আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একজন পুলিশ অফিসার নন, গোটা রাজ্য জুড়ে হয়তো এমন শান্তনু প্রচুর রয়েছে। যেমন ধরুন উলুবেড়িয়ার যে গড়চুমুক এলাকার কথা বলছি, যেখানে এই 58 গেটের যিনি ফাঁড়ির আইসি রয়েছেন শান্তনু গিরি, সেই শান্তনু গিরিও কি নেপথ্যে রয়েছে?
কেন বলছি? তার কারণ এই সোনার বাংলা হোটেল বা এই যে লুটের পিছনে যেরকম একদিকে পুলক রায় রয়েছে, তার সঙ্গে রয়েছে পুলিশ প্রশাসনও। এই 58 গেট ফাঁড়ির যিনি আইসি রয়েছেন শান্তনু গিরি, তিনি কিন্তু নিজে জবরদখল করার জন্য সেই সোনার বাংলা হোটেলে যাননি। তার যারা সাগরেদরা রয়েছে বা তার যারা পোশাক গুন্ডারা রয়েছে, তার মধ্যে অন্যতম প্রসেনজিৎ কারাল। এই প্রসেনজিৎ কারালকে দিয়ে এবং মুসলিমদেরকে দিয়ে যেভাবে পুলক রায় এবং শান্তনু গিরি তারা যেভাবে এই সোনার বাংলা হোটেলটাকে দখল করে রেখেছে, এবং এই প্রসেনজিৎ কারাল তিনি কি বলেছেন অডিও বার্তা প্রথম শুনুন। দেখ, ভালো বিচার করো। আচ্ছা, তুই যে এই যে সোনার বাংলা 6 মাস চালালি তো? হ্যাঁ, 6-7 মাস সোনার বাংলা চালালি। সোনার বাংলার তো টাকাটা তুই পাস। হ্যাঁ, 100 টাকাটা কি তুই কি টাকাটা তুই পাস না পাস না? আমি সাহেব মোল্লা নজুরা নিয়ে চলে যায়। না 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 না, আমি এই টাকাটা পাস, তাই তো? এই টাকাটা করেছি, সংসার চালাচ্ছি দাদা। এই ভাঙা ঘর ছিল, সেই ঘর রং ফং করে গিল ফিল লাগিয়ে দিয়াল ফিয়াল, ঠিক আছে, সব কিছু আমি ওইটা থেকে চালাচ্ছি। তারপরে কারেন্টে ওখানে মাস গেলে কারেন্টের টাকা জেনারেটরে মেরে হোটেল চলছে। আচ্ছা, আর একটা কথা বল, তোকে না শোন না, নজু সাহেব বলেনি সোনার বাংলার টাকা দে? না 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 না, জোরপোর করেনি, চমকাচমকি করেনি? কোনটা কি কথাটা বুঝলাম না। বললাম সোনার বাংলার টাকা দেওয়ার জন্য জোরপোর করেনি, চমকায়নি তোদের? না 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 না, যেটা নয় দাদা, আমি একবারও কি বললাম, আমি বলবো না, ওই টাকাটা পুরোটাই আমি। শুনলেন তো, একদিকে এই প্রসেনজিৎ কারালের সঙ্গে এই মনীষা কারালের যে হাজবেন্ড সৌরভ দত্তের কথা হয়েছে এবং সেই কথোপকথন শুনলেন, এবং আমরা এই মুহূর্তে সৌরভ দত্তের সঙ্গে কথা বলবো। আমরা শুনলাম প্রসেনজিৎ কারালের সঙ্গে আপনার বক্তব্য। এখনো পর্যন্ত কি সেই জায়গা, হোটেল, বাড়ি, ইট ভাটা সব কিছু এদেরই দখলে রয়েছে, এবং এখান থেকে কি এই তৃণমূল কংগ্রেসের এমন অবস্থা হলো তাদের ওখান থেকে কি সংসার চলছে? অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে মানে কি বলবো, সমাজে তো রাজ্যে তো কাজ নেই। এবার বেকারত্ব বেড়ে গেলে কি করবে? আমরা যদি ধরুন একটু আধটু শিক্ষিত, আমরা কোথাও চাকরি টাকরি করে আমাদের পেটটা চলে যায়। এবার যারা একদমই অশিক্ষিত, যেমন ধরুন মুসলিম সম্প্রদায়ের তো বেশিরভাগই তো অশিক্ষিত, তাদের কি কাজ সারাদিনে? তারা তো ওই লোকের কি করে, হিন্দুদের কি করে জমি দখল করবে, কি করে বাড়ি দখল করব, কি করে হিন্দুদের জিনিস চুরি করব, এটাই তো তাদের শিক্ষা। জন্মগত তাদেরকে এটাই শিক্ষা দেওয়া হয়, আর সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তারা চলছে, এবং তাদেরকে প্রশ্রয় দিচ্ছে রুলিং পার্টি, দিত আর কি 15 বছরের রুলিং পার্টি। এবং আমাদের সেই প্রপার্টিগুলো তো সেইভাবেই দখল হয়েছে। এইখানেতে দখল হয়ে কোনো একজন ব্যক্তি টাকা খায়নি। এই টাকার ধরুন একটা হেভি অ্যামাউন্ট টাকা পার্টি পলিটিক্সে চলে যেত, একটা ভালো অ্যামাউন্ট টাকা থানার বড়বাবু নিয়ে নিত, এবং ওখানে যারা মুসলিম আছে তারা মিলে পুরো ব্যাপারটা চালনা করতো। 3.5 কোটি টাকার ইট বিক্রি করেছে, 35 লক্ষ টাকার ইট বিক্রি করে 35 লক্ষ ইট বিক্রি করেছে। আমার ওই পোসেনের সাথে ভয়েসে কথা হয়েছে। অ্যাকচুয়ালি পোসেন আমায় কল করেছিল, কারণ এদেরকে তো মা আর মেয়ে, এদের সাথে কেউ নেই ধরতে গেলে। এবার আমি পুরো ব্যাপারটা দেখি, মানে পুরো ব্যাপার বলতে এই সমস্ত কোর্ট কাচারি, কেস কাচারি যা হয়েছে সমস্তটা আমি দেখি। তাই পোসেন আমায় ফোন করে বলছে, তোমার এখানে কি দরকার আছে, তুমি এখানেতে ফালতু মাথা কেন লাগাচ্ছ, এই রকমভাবে কথা বলে এলো। এবং বলার পরে আমি যখন ওর সাথে ভালোভাবে কথা বলতে বলতে ওর ভেতরকার কথাটা জানলাম, আমি বললাম 35 লাখ ইট যে বিক্রি করলি, ইটটা বিক্রি করলি, টাকাটা গেল কোথায়, কে নিল টাকা? নজু মোল্লা, সাহেব মোল্লা, মুফি, এরা নিল টাকা। ও ভয়েস কলে কিন্তু একদমই স্বীকার করলো আমার কাছে যে হ্যাঁ, ওরা নিয়েছে টাকা। এই 3.5 কোটি টাকার ইট বিক্রির টাকা, সম্পূর্ণ টাকা ওরা এবং পোসেন এরা সবাই মিলে নিয়েছে এই টাকা। এইটা আমার কাছে ভয়েস আছে। যদি আমরা ভবিষ্যতে যদি আমাদের মুখ্যমন্ত্রী বা শুভেন্দু অধিকারী, রুলিং পার্টির যিনি এখন সিএম, ইনি এবং প্রশাসনিকভাবে যদি আমাদের ব্যাপারটা একটু ওই ইনকোয়ারি কমিশন বা তদন্ত করবার জন্য যদি ব্যাপারটা দেখে, সেক্ষেত্রে আমাদের ওখানে ওই উলুবেড়িয়ার যিনি বিধায়ক ছিলেন উনি, এবং এর সাথে যুক্ত যে থানার বড়বাবু, 58 গেট ফাঁড়ির বড়বাবু শান্তনু গিরি, এবং শ্যামপুর থানার যে বড়বাবু ছিল কৃষ্ণেন্দু,
কৃষ্ণেন্দু প্রামাণিক, সম্ভবত কৃষ্ণেন্দু প্রামাণিক, আজকে 2 বছর উনি ছিলেন ওই সময়। এখন বর্তমানে যিনি বড়বাবু আছেন ইনি হয়তো ব্যাপারটার সাথে অবগতই নয়, এনাকে কিছু বলা যাবে না। এনার আগে যিনি ছিলেন শান্তনু গিরি এবং কৃষ্ণেন্দু প্রামাণিক, এরা এই বিষয়টা, এদের বিষয়ে যদি ইনকোয়ারি কমিশন একটা তৈরি করা হয়, সেক্ষেত্রে কে কোথায় টাকা নিয়েছে, টাকা গেছে, কে কে টাকার সাথে যুক্ত হয়েছে, এই ঘটনাটা কার মাথা থেকে এসেছে, এদের দুজনের সম্পত্তিটা পুরোপুরি পুলক রায় বলে দিয়েছিল মিটিংয়ে যে এদেরকে লিখে দে, মানে মুচলেখা একটা লিখে নিয়ে এসেছিল, লিখে নিয়ে দলিল করে নিয়ে এসেছিল, দলিল করিয়ে বলছে স্টেডিয়ামে এদেরকে যে প্রপার্টিগুলো লিখে দে। তুই ডক্টর, তুই কি করবি, তোর কিসের দরকার, তোর তো কেরিয়ার সেট। মাকে বলছে তোমার শাশুড়ি মাকে বলছে তোমার তো এত পয়সা, তোমার তোরা তো তুই বলে, কারণ পুলক রায় তো আমার শ্বশুরের বন্ধু ছিলেন, কথাবার্তা বলতেন, শাশুড়িকে তুই করে কথা বলে। তো ফ্যামিলি রিলেশান ভাবুন একটা জিনিস, আমার বউকেও তুই তোকারি করতো, মানে এরকম ভাটা হোটেলে, ওই হোটেলে মিটিং হয়েছে, হোটেলে থেকেছে, পুলক রায় জানতো পুরো ব্যাপারটা। তারপরেও এদের যে এতটা বড় ক্ষতি, একজন মন্ত্রীর পরের বিষয়, কিন্তু প্রথমত তো অঞ্চলের লোক এবং শ্বশুরের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেহেতু ছিল, তাহলে বন্ধুর থেকে মানুষ কি আশা করবে, বন্ধুত্বই আশা করবে, শত্রুতা তো আশা করবে না। কিন্তু আমরা প্রত্যক্ষদর্শী শত্রুতা আশা করলাম, মানে শত্রুতা হলো, এবং এমন শত্রুতা হলো ভেবে দেখুন, ওনার ছেলের বয়সী আমার বউ আজকে মেয়ে হতে, মানে ওনার যদি মেয়ে হতো, ওনার মেয়ের বয়সী, সে আজকে যখন একটা বিধায়ক, সে অঞ্চলের বিধায়ক, সে জানতে পারছে তার রুলিং পার্টি থাকাকালীন, সে জানতে পারছে বা তার ফোন কলে বা তার ইনস্ট্রাকশন ছাড়া একটা মহিলা 56 বছর 60 বছরের একজন মহিলা আর একজন ডক্টরকে সে কি করে জেল খাটালো। একটা প্রপার্টিতে টাইটেল ডিসপুট হলো, ধরুন একটা, ওরা তো এখন রুলিং পার্টির যারা সেই সময় ছিল, মানে ধরুন তৃণমূল পার্টির যে সমস্ত রুলিং পার্টির নেতাদের দখল করা স্ট্র্যাটেজি তো আপনাদের জানা আছে, কারণ এখন তো শিরোনামে শান্তনু সিনা রায়, জানেন তো, কালীঘাট থানার ওসি জয় কামদার, হ্যাঁ, লোকের সম্পত্তি দখল করতো। স্ট্র্যাটেজি কি ছিল, যে বয়স্ক লোকেদের প্রপার্টি দখল করা, যে জমিতে লোক থাকে না, বিদেশে থাকে, তাদের সম্পত্তিগুলো দখল করব, মিথ্যা মামলা দেব, মিথ্যা সিভিল কেস দেব, অন্যের সম্পত্তি অন্যের নাম দিয়ে দখল হচ্ছে বলে দখল বা দাবি করে কেস করব, তারপরে একটা সেটেলমেন্ট করে 10 কোটি টাকার জিনিস 1 কোটি টাকায় কিনবো, না কিনবো, যদি যে বয়স্ক লোক হয় সেক্ষেত্রে কিছু দেবই না, পুরোটাই আত্মসাৎ করব। এই স্ট্র্যাটেজি আমাদের ক্ষেত্রেও সেম স্ট্র্যাটেজি ওরা অ্যাপ্লাই করেছে। আর এই অ্যাপ্লাই করার পিছনে শান্তনু সিনহার মতো আর একজন আছে, শান্তনু গিরি, 58 গেট থানার বড়বাবু। তো এই যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি অনুযায়ী যদি ধরাও চলে, তাহলেও তো প্রপার্টিটা টাইটেল ডিসপুটে একটা প্রপার্টিতে আমরা তো বহু বছর ধরে দেখি, যদি কোনো সম্পত্তিতে জমি জায়গা নিয়ে সমস্যা হয়, সেক্ষেত্রে জমি জায়গা রিলেটেড কেস, সেটা সেটেলমেন্ট সেটা একটা বসে আলোচনা হবে, 144 হবে, বা সেই জমিতে কোনো রকমভাবে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য থানার বড়বাবু ওখানেতে নিজে দায়িত্ব নিয়ে ওই জায়গাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশি প্রোটেকশন দেবে। আমাদের প্রপার্টিতে ঢুকেছি, আমরা ক্রিমিনাল কেসকে 35 দিন জেল খেটেছি। আর এই ঘটনাটা, এই রিপোর্টটা কি ছিলেন না পুলক রায়ের কানে যায়নি, না পুলক রায় ওনার ইনস্ট্রাকশন ছাড়া আজকে আমার বউ, শাশুড়ি, আমরা সবাই জেল খাটলাম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে পালা বদলেছে, সরকার বদলেছে, বিজেপির কাছে বা এই রাজ্য সরকারের কাছে আপনারা কোনো আবেদন জানিয়েছেন? বা দেখুন, সত্যি কথা বলতে বিজেপি আসার পরে মনে বল নিয়ে আমরা এগোচ্ছি, বুঝতে পারলেন তো, এই ভেবে এগোচ্ছি যে আজ যাই হোক অন্তত মিথ্যা মামলায় আমরা জর্জরিত হব না, অন্তত কোনো গুন্ডা, ক্রিমিনাল, বদমাইশ আমাদের উপর অত্যাচার করতে পারবে না। কারণ আমরা তো উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে দেখেছি, গুন্ডা, বদমাইশ এদেরকে কিভাবে শায়েস্তা করছে, সেক্ষেত্রে সেই ভরসা নিয়েই আমরা এগোচ্ছি। শুভেন্দুবাবু এই রিসেন্টলি উনি মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন, ওনার এত ব্যস্ত শিডিউলের জন্য আমরা ওনার কাছে বহুবার গেছি যোগাযোগ করার জন্যে, উনি ওনার সাথে যোগাযোগ করে উঠতে পারেনি।
কিন্তু আমরা এই নিউজটা আজকে তো আমরা আশা করেছিলাম আমাদের উলুবেড়িয়ার গ্রাম পঞ্চায়েতের আমাদের যিনি উলুবেড়িয়ার ওই রুরালের যিনি বিজেপি বা রুলিং পার্টির যিনি সভাপতি দেবাশিস বাবু উনি বা ধরুন ওইখানে আরও আমরা এই ভিডিও হিরণময় ভট্টাচার্যকেও পাঠিয়েছিলাম, ডক্টর হিরণময় ভট্টাচার্য যিনি শ্যামপুরের এমএলএ, ওনাকেও হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম, যোগাযোগ করার চেষ্টা করেছি। আমরা আশা করেছিলাম যে এনারা সবাই আমাদের সাথে একটা যোগাযোগ করবেন, কারণ এত নির্যাতন হয়েছে, মানুষ প্রত্যেককে ছোট থেকে 8 থেকে 80 সবাই জানে। তারপরেও রুলিং পার্টির এই সমস্ত যারা নেতা এমএলএ আছে তারা যদি যোগাযোগ করতো আমরা ভালো লাগতো, বুঝতে পারলেন, আমাদের ভালো লাগতো, আমাদের প্রপার্টিটা সম্পূর্ণ মানে দখলে আমরা পাই বা আমাদের প্রপার্টিটা আমরা রিলিজ পাই, আমরা ন্যায় বিচার পাইয়ের থেকে বড় কথা এই সরকারের থেকে এইটুকুনি আশা করতে পারতাম যে আমার 56 বছর 58 বছরের শাশুড়ি আর আমার বউ যাতে তো বিচার পাওয়া পরের কথা, বিচারটা তো হবে, বিচার যদি কোনো রকম বোর্ড গঠন হলো সেখানে বিচার হলো সেটা পরের কথা, অন্তত পাশে এসে দাঁড়াক এইটুকুনি আশাটা করেছিলাম। কিন্তু বর্তমানে যেহেতু রুলিং পার্টি এইসবে এসেছে সেক্ষেত্রে হয়তো ওনারা নিজেদের কাজে ব্যস্ততার জন্য হয়তো আমাদের সাথে যোগাযোগ করে উঠতে পারেনি, আশা করি যোগাযোগ করে উঠবে। আর এই ভিডিওটা যদি শুভেন্দুবাবু বা ওনাদের সিএমও অফিস এবং ওই আমাদের এই রুলিং পার্টির কোনো দপ্তরের যদি বড় মানুষ যারা আছেন এনারা যদি জানতে পারেন বা দেখতে পান, তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার এবং আমার পরিবারের তরফ থেকে একটাই অনুরোধ, মা আর মেয়ে এই দুজনকে তাদের সম্পত্তি দখল পরের কথা, সম্পত্তি টাকা এই সমস্ত প্রসঙ্গে যেতে চাইছি না, কারণ একটা মানুষের জীবনযাপন করার জন্য হিউজ পরিমাণের টাকার প্রয়োজনীয়তা থাকে না, সেটা আমাদেরও নেই। এদের পিছনে ওদের খাওয়া খরচা এবং এনার মেয়ে নিজে ডক্টর প্র্যাকটিস করে বর্তমানে, চলে যাবে, কিন্তু এদের সাথে যে অত্যাচারটা 2 বছর হয়েছে তার জন্য ন্যায্য বিচার পায়। শুভেন্দু অধিকারী আপনার কাছে একটাই অনুরোধ, আপনি যদি এই ভিডিওটা আমার মারফত এবং আমাদের পরিবারের মারফত দেখেন, আপনার কাছে অনুরোধ করছি এইটা একটা তদন্ত কমিশন গঠন করুন, দেখবেন আপনি আবার নতুন করে একজন শান্তনু সিনহা রায়কে পাচ্ছেন আমাদের 58 গেট উলুবেড়িয়া থেকে, এবং আপনি পাবেন জয় কামদার এবং আপনি পাবেন সোনা পাপ্পুর মতো এখানেতে যারা আছে আমাদের উলুবেড়িয়ায় নজু মোল্লা, সোনা পাপ্পু ওখানেতে ছিল, এখানে নজু মোল্লাকে পাবেন, সাহেব মোল্লাকে পাবেন, আপনি বহুজনকে পাবেন যারা এরকমভাবে বহু মানুষের উপর নির্যাতন করেছে। তাই আপনাদের কাছে সরকারের কাছে, নতুন সরকারের কাছে অনুরোধ, অন্তত মানুষ যেন বিচার পায়, মানুষের পাশে এসে দাঁড়ান এবং আপনারা আমাদের পরিবারের পাশে এসে দাঁড়ান। শুধুমাত্র একটি শান্তনু সিনহা বিশ্বাস বা সোনা পাপ্পু নয়, এরকম যে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস অনেক শান্তনু সিনহা বিশ্বাস বা এই সোনা পাপ্পুকে তৈরি করেছে, যেমন তার উদাহরণ রয়েছে এই উলুবেড়িয়ার গড়চুমুকে, যেখানে কারাল পরিবার এই মুহূর্তে এই পাল্টানো যে সরকার রয়েছে বিজেপি সরকার কাছে সাহায্য চাইছে যারা এই মুহূর্তে। তবে এখন এটাই দেখার বিষয় যে রাজ্য সরকারের নজরে এই খবরটা আসে কিনা। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি এবং এ প্রসঙ্গে আপনাদের মতামত কি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান। www.bengalliberty.com আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কাজহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।